এখনকার প্লেয়ার এক সিজনে যে টাকা পায় আমাদের পুরো ক্যারিয়ারে আমরা অত টাকা পাইনি। এরা কিন্তু অনেক ভালো বন্ধু, এরা সবসময় কিন্তু একসাথে থাকবে। এটাও জানি যে আমাদের বিমানের টিকিটটাও কিন্তু আমরা বাকিতে নিয়েছিলাম, যে আমাদের ক্রিকেট বোর্ডে টিকিটের যে টাকাও ছিল না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু কালের কণ্ঠ। একটা সংখ্যা যখন ধীরে ধীরে বড় হয় তখন সেই সংখ্যার মান হয়তো বা বাড়তে থাকে, তবে প্রথম এই প্রথম শব্দটা খুব রেয়ার এবং আবেগের জায়গা হতে পারে যখন সেটা বাংলাদেশ ক্রিকেট হয় আর কি। সেই 1999 এরপর 1997 অনেক গল্প, অনেক কিছুই, সে টানা 10টা ম্যাচ, তারপর কেনিয়াকে হারিয়ে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন, সেখানে গিয়ে পাকিস্তানকে হারানো। এই গল্পগুলো আমরা যারা এই জেনারেশনের ক্রিকেট ভক্তরা বড় হয়েছে কিংবা ওই জেনারেশনে যারা আসলে ছিলেন সবার জন্যই অনেক আবেগের জায়গা। সেই আবেগের জায়গায় প্রথম ক্যাপ্টেন, এখনকার সময় একটা টার্ম খুব প্রচলিত, মিস্টার ফ্যান্টাস্টিক। সেই সময়ে বাংলাদেশের মানুষদের জন্য আবেগের জায়গা ছিল ক্রিকেট। সেই সময়ের মিস্টার ফ্যান্টাস্টিক ক্যাপ্টেন আকরাম খান, তার সঙ্গে আজকে আমাদের ঈদের আড্ডা। আসসালামু আলাইকুম ভাই, ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। কেমন আছেন এবং ঈদুল আজহা কেমন কাটছে? না, আল্লাহর মতো ভালো আছি। আর ঈদ তো মানে এটা ডিপেন্ড করে বয়সের উপর, কেমন মানে ঈদটা কেমন। বাট এটা শিওর যে ছোটোকালে খুবই এনজয় করতাম। আর যেহেতু আমরা চিটাং থেকে, চিটাংয়ে আমাদের বাড়ি, এবং চিটাংয়ে তো আপনার কুরবানিটা কিন্তু স্পেশাল একটা, হ্যাঁ খুবই স্পেশাল। সবাই চিন্তাধারা মানে অন্য ধরনের, কে বড় গরু আনলো, কে সবচেয়ে মানে একটা পাড়ার একটা হইচই লেগে থাকে। তো ছোটোকালে খুবই এক্সাইটেড থাকতাম, বন্ধু বান্ধব নিয়ে প্ল্যান করতাম কখন আব্বা বাজারে নিয়ে যাবে, কখন গরু আনবে, আনার পর গরুকে খাওয়ানো। আবার যেহেতু স্টেডিয়ামের পাশে আমাদের বাসা ছিল, তো আউটার স্টেডিয়ামে তখন ঘাস ছিল, তখন গরু নিয়ে যেতাম, ছাগল নিয়ে যেতাম। সো খুবই এক্সাইটেড ছিলাম, মানে থাকতাম। বাট এখন দায়িত্বটা বেশি। এখন মনে করেন বাচ্চাদের পছন্দ কী না ওগুলো চিন্তা করতে হয়। ওরা আমাদের জেনারেশন যেমন আমাদের প্যারেন্টসরা যা করতো সেটা আমাদেরকে মানতে হতো, আর এখনকার জেনারেশন হলো যে বাচ্চারা যেটা চায় সেটা আমরা মানি। তো দুইটাই জেনারেশন দেখছি, বাট খুবই এনজয় করি আল্লাহর মধ্যে। আর যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলি, এবার আমরা সবাই যেমন তামিম, নাফিস ওরাও ঢাকা থাকে, বাট আমরা যাচ্ছি, কাল পরশু চলে যাব। সেখানে আমরা বেশ কয়েকটা গরু মানে অলরেডি বড় ভাই আপনার দেখে পছন্দ করে রেখেছেন, আমরা গেলেই ওটা কিনে বাসায় নিয়ে আসবে। ঈদের গরু কাণ্ড নিয়ে কোনো ঘটনা আছে কিনা? অনেকে ঈদের গরুর দৌড়ানি খায়, দৌড়ুনি মানে গরু নিয়ে অনেক মজার গল্প কিন্তু থাকে। আপনার লাইফে কিন্তু মজার একটা গল্প যদি বলেন। না, গরু তো মনে করেন সবসময় আমি বাজারে যেতাম যখন ক্যাপ্টেন হওয়ার আগে, মানে যখন ক্রিকেটটা পপুলার হওয়ার আগে কিন্তু আমি প্রায় আব্বার সাথে যেতাম। তারপরে আমার বড় ভাই তামিমের আব্বা ইকবাল খান, ওনার সাথে যেতাম। বাট পরে আর যাওয়া হয়নি। বাট অনেক ধাক্কা খেয়েছি, অনেক গরু আপনার গরুর ধাক্কা, তারপরে অনেক সময় অনেক গরু আপনার দৌড়াদৌড়ি করার সময় দৌড়ানি খেয়েছি, যেটা মিথ্যা তো বলে লাভ নেই। বাট ওরকম মানে দুর্ঘটনা ঘটেনি। বাট এগুলো তো হয়, এগুলো তো চিটাংয়ে অনেক হয়। ঈদের এক্সপিরিয়েন্স যখন ক্রিকেট খেলতেন, দলের সঙ্গে ছিলেন, সেই কয়েক বছরে ঈদের এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল? একটা দুইটা ঘটনা বলেন যেটা আমাদের। ঈদে আমার কাছে ঈদটা কিন্তু একটা স্পেশাল ছিল, যেহেতু ঈদটা আমার কাছে স্পেশাল থাকতো বিকজ আমি একমাত্র ব্যক্তি যে আপনার ফ্যামিলির থেকে শুরুতে যে আমি ঢাকায় থাকতাম। আমার সব ভাই কিন্তু চিটাংয়ে থাকতো, বাট আমি ঢাকায় থাকতাম, মানে একমাত্র ব্যক্তি আর কি। সো ওই ঈদে যাওয়ার জন্য কিন্তু খুবই এক্সাইটেড থাকতাম, এখনও থাকি। বাট যখন খেলা শুরু করলাম, প্রথম ঈদটা কিন্তু মিস হলো, সেখানে আমি কেঁদেছিলাম। বিকজ এটা আমার মনে আছে 95-এ সারজা আমরা যখন গেলাম, তখন কিন্তু ঈদটা আমরা আর পাইনি, বাংলাদেশে ঈদের আগে চলে গিয়েছিলাম। তো অনেক মিস করি। এবং একবার ওয়েস্ট ইন্ডিজে আমরা খেলছিলাম, তখন কুরবানি মিস করেছি, এবং সেখানে তো আমাদের কালচারের খাওয়াগুলো পাওয়া যায় না, তো খুবই আফসোস করছিলাম। বাট ওখানকার মুসলমানরা এসে আমাদেরকে, মানে অনেকগুলো মুসলমান ছিল, ওরা যখন জেনেছে বাংলাদেশ টিম ওখানে আছে, ওরা এসে আমাদেরকে রাত্রে কুরবানির মাংস খাইয়েছে। বাট এগুলো তো অনেক স্টোরি আছেই। পাকিস্তানে একটা ঈদ কাটিয়েছেন, সেখানে ঈদ এক্সপিরিয়েন্স কেমন ছিল? আপনি বললেন 95 সালে পাকিস্তান, ওটা সারজায়। তো যেটা ঘটনা হলো যে একদিন যেদিন আমরা যাব সেদিন আপনার সারজায় ঈদ ছিল।
আর আমরা যখন যাচ্ছি, যখন আমরা গেলাম ওখানে পৌঁছলাম, ওখানে ঈদটা চলে গেল, বাংলাদেশে তো পরের দিন ঈদ হয়। তো আমরা ঈদই পাইনি আর কি, যে ঈদে যে একটা দিন থাকে সেটাও কিন্তু আমরা পাইনি। শারজায় যখন গেলাম তার ঈদের পরের দিন, আর শারজায় যখন যাচ্ছি বাংলাদেশ থেকে তখন শারজায় ঈদটা হচ্ছে আর কি। তো ওই হিসাবে মিস হয়েছিল, প্রথম জীবনের প্রথম ওই ঈদটা এরকম এইভাবে মিস হয়েছে। আমরা মোস্ট প্রবলি পিআইএতে গেছি, পিআইএ বা বিমানে ছিল, বাট ওটা ওই ট্রানজিট ছিল আপনার পাকিস্তানে। তো ওই পাকিস্তানে রাত্রে পেয়েছিলাম আমরা ঈদটা, বাট ওই তারপরের দিন সকালে আমরা শারজায় গিয়েছিলাম পাকিস্তান থেকে। তো ওখানে আমরা মিস হয়ে গেছে আর কি, বাট পাকিস্তানে রাত্রে পেয়েছিলাম। পাকিস্তানে তখন আমাদের কোচ ছিলেন দৌলত ভাই, তো ওনার অনেক আত্মীয় ছিলেন, ওনারা এসে আমাদেরকে, আমরা তো হোটেলে ছিলাম, আমাদেরকে অনেক ভালোভাবে খাইয়েছিলেন, কোরবানির মাংস, পরোটার নান, এগুলো। আমাদের এই জেনারেশনের যারা ক্রিকেট টিম আলোচনা আছে তারা জানতে চায় আপনাদের স্ট্রাগলটা। এখন আমাদের স্টেডিয়ামে ক্রিকেটাররা প্র্যাকটিস করতে পারছেন, অনেক ফ্যাসিলিটিস আছে, আপনাদের সঙ্গে কিছুই ছিল না, মানে কি কি পাননি আপনারা, মানে ওই জায়গাটা আমাদের একটু জানান যে আপনারা কিভাবে স্ট্রাগল করে খেলেছিলেন। আমরা কিছু পাইনি সত্যি কথা বলতে। আমরা যেমন আমি আবনিতে খেলেছি আপনার প্রায় 17 বছর, আর আমি আপনার ক্লাব ক্রিকেট খেলেছি প্রায় 22-23 বছর, ন্যাশনাল টিমে খেলেছি 15-16 বছর। বাট আমরা এখনকার প্লেয়াররা এক সিজনে যে টাকা পায়, আমাদের পুরো ক্যারিয়ারে আমরা অত টাকা পাইনি। সেটা হলো ফাইন্যান্সিয়ালি কথাটা বললাম। আরেকটা যেটা বলছি আপনাকে, যে ফ্যাসিলিটিস বলতে কিছুই ছিল না, আমাদের একটা মাঠও ছিল না। আমাদের যে এখন যে জাতীয় স্টেডিয়াম যেটা আছে, সেখানে 6 মাস অনেক কষ্ট করে 6 মাস আমরা ক্রিকেটের জন্য নিতাম, আর 6 মাস ফুটবল হতো। আর তখন ফুটবলের কিন্তু একটা, আবার মিরপুরে এই মাঠটা কিন্তু আপনার ফুটবলের ছিল। সো ক্রিকেটের ওরকম কোনো মানে এক্সট্রাঅর্ডিনারি কোনো অপরচুনিটি ছিল না। এবং ইভেন অর্গানাইজাররাও কিন্তু ওরকম, মানে যারা ছিলেন জেনুইন অর্গানাইজার ছিলেন, ওনারাই মাঠ দেখছেন, ওনারাই উইকেট দেখছেন, এম্পায়ারিং করছেন, আবার সময় দিচ্ছেন। তো টাকা ছিল না, বাট আপনার মানে অন্তর দিয়ে যে আপনার কাজ করাটা অনেক ছিল। দ্যাটস ওয়াই আজকে ক্রিকেটটা এই জায়গায় আসছে। বাট 97 আমরা যখন আইসিসি জিতলাম, তারপরে মনে করেন যে আপনার আস্তে আস্তে ক্রিকেটের ফ্যাসিলিটিসগুলো বাড়া শুরু করলো, প্লেয়াররা ফাইন্যান্সিয়ালি একটু টাকা পয়সা পাওয়া শুরু করেছে। এখন তো অনেক মার্শাল্লাহ অনেক ভালো পাচ্ছে। এখন আমাদের 7-8টা মাঠ আছে, আমাদের ক্রিকেটের আলাদা ট্রেনিং সেন্টার আছে, কোচেস আছে। সো মানে আপনি যদি ইভেন 97-এর আগে, 97-ও তো আমরা গিয়েছি একটা কোচ নিয়ে, না ফিজিও ছিল না ট্রেনার ছিল, তারপরে একটা ডাক্তার গিয়েছিলেন আমাদের সাথে। সো মানে কম্পেয়ার করলে নাথিং আর কি, জিরো আমাদের সাথে। আনবিটেন যে আইসিসি ট্রফিটা, সেটা কিভাবে আপনারা একটা পর একটা বাধা টপ করেন, এবং আপনাদের মধ্যে বিশ্বাস ছিল কিনা যে এবার যদি একটা দল যায় সেটা বাংলাদেশ? হ্যাঁ, এটা ইনফ্যাক্ট আমাদের আপনার 94-এ একটা আইসিসি ছিল, ওটা হলো কেনিয়া। তো মানে প্রথম যে 3টা টিম, 4টা টিম তো খেলবে সেমিফাইনাল, ওখান থেকে যে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে ওরাই ওয়ার্ল্ড কাপে চান্স পাবে। সো ওই বছর আমাদের টিম, আমি মনে করি যে বেস্ট টিম ছিল। আমরা যতগুলো আইসিসি খেলেছি, আমি আপনার 90-তে খেলেছি, 94-ও খেলেছি, 97-ও খেলেছি। বাট 94-এর টিমটা কিন্তু সলিড ছিল, বাট আমরা ওই বছর ব্যর্থ হয়েছি। আমরা তখন কিন্তু ক্রিকেট মনে করেন আর অনেক ডাউন হয়ে গেছিলো। বাট তারপরে একটা ইট ওয়াজ এ ভেরি বিগ চ্যালেঞ্জ যে আপনার 97-এরটা আবার অপরচুনিটি আসছে যে ওয়ার্ল্ড কাপ। তখন আমরা বুঝতে পারলাম যে বাংলাদেশ যদি ওয়ার্ল্ড কাপ খেলতে পারে, ক্রিকেট যেহেতু বাংলাদেশকে ক্রিকেটকে কিন্তু অনেকেই পছন্দ করে, জার্নালিজমরা একটা পার্ট ছিল, মনে করেন জার্নালিস্টরা খুব ভালো এক্সপোজার দিচ্ছিল। তারপরে সাপোর্টার, আপনার যখন খেলা হয়তো দুনিয়ার লোক গিয়ে কিন্তু আপনার খেলা দেখতো। তো আমরা যদি একটু পারফর্ম করতে পারি তাহলে আমরা অনেক ভালো ভালো অপরচুনিটি পাবো, এই বিশ্বাসটা ছিল। এবং 97-এ আমরা জাস্ট কষ্ট করেছি প্রচুর, আমরা অনেক কষ্ট করেছি। এবং আমাদের প্রত্যেকটা প্লেয়ার বলেন, অফিসিয়ালস বলেন, যারা টিম ম্যানেজমেন্টে ছিল, কোচেস, আমাদের তখন শুধু গর্ডন গ্রিনিস ছিল বাইরের কোচ, অনেক কষ্ট করেছে এবং সেই ফলটা আমরা পেয়েছি। এখানে এককভাবে কেউকে আপনি যদি বলেন ওইভাবে কিন্তু আসবে না। সো ইট ওয়াজ এ টিম এফার্ট। এবং অনেক কাহিনী আছে যে আপনার যেহেতু আপনার মালয়েশিয়ায় অ্যাস্ট্রোটাফে খেলা হবে, সো আমাদের অ্যাস্ট্রোটাফ নাই, কী করবো। তারপরে ক্রিকেট বোর্ড অনেক কষ্ট করে ম্যানেজ করে আপনার আমাদের ন্যাশনাল যে স্টেডিয়াম আছে সেখানে
লাগালো। তো হঠাৎ একটা কি ফুটবল টুর্নামেন্ট হবে, সেটার জন্য আমাদেরকে আর ওখানে খেলতে দেওয়া হচ্ছিল। তখন আমার মনে আছে যে আমরা তখন আই ওয়াজ দ্য ক্যাপ্টেন, তখন আমরা রাস্তায় আন্দোলন করেছিলাম, আমরা রাস্তায় ক্রিকেট খেলেছি যেন আমাদেরকে মানে স্টেডিয়ামে খেলার সুযোগ করতে দেওয়া হোক। এবং পরে সেটা মেনে আমরা ওখানে লিগটা হলো, তারপরেই কিন্তু আমরা আইসিসিতে গিয়ে আমরা স্টোটারে খেললাম এবং সেখানে আমরা ভালো খেলেছি। সো তখন কিন্তু আমরা খেলেওছি, পারফর্মও করেছি, আবার অনেক দাবি আদায়ও করেছি, যেটা মানে এখন আপনি চিন্তা করতে পারবেন না। সো এবং এটার জন্য সবারই কৃতিত্ব আছে। এবং ইভেন যখন আমরা আপনার যাচ্ছি আইসিসি ট্রফিতে 97-এ, এটাও জানি যে আমাদের বিমানের টিকিটটাও কিন্তু আমরা বাকিতে নিয়েছিলাম, যে আমাদের ক্রিকেট বোর্ডে যে ওই টিকিটের যে টাকাও ছিল না। সো খুবই কষ্ট করে আমরা গিয়েছি। ইভেন তখন আমরা ডিও পেতাম অনেক কম, আমরা ডেলি অ্যানাউন্স ছিল এটা মোস্টলি ইন্ডিয়া আমরা একবার গেছিলাম, আমাদেরকে $1 করে ডেলি। সো তখন ক্রিকেটটা আমরা ভালোবাসতাম, ক্রিকেট মানে জানতাম যে একটা পর্যায়ে এরকম আসবে। সো খুবই ভালো লাগে এখন বাংলাদেশ ক্রিকেট যে পর্যায়ে আসছে। কেনিয়াকে হারানোর আগের দিন মানে আপনারা জানতেন কিনা যে জিতলে আমরা বিশ্বকাপ খেলতে পারবো, এবং ওই দিন ম্যাচ জেতার পরের দিন পর্যন্ত কেমন এক্সাইটেড ছিল, সেখানে ছিলেন আশেপাশের মানুষজন কিভাবে সাহায্য করতেন? না, ইনফ্যাক্ট আমরা আপনার সেমিফাইনাল যখন জিতে গেছি, মানে মোস্টলি স্কটল্যান্ডের সাথে, তখনই কিন্তু আমরা কনফার্ম হয়ে গেছি যে আমরা 99 ওয়ার্ল্ড কাপ খেলবো। কিন্তু আপনাকে বললাম যে 1, 2, 3 মানে আপনার খেলার ইয়েটা পাবে। সো তখন খুবই এক্সাইটেড ছিলাম। বাট কেনিয়া তখন খুব ভালো একটা টিম ছিল এবং আমাদের টার্গেট ছিল, যেহেতু আমরা প্রত্যেকটা ম্যাচ জিতেছি এবং ইনশাআল্লাহ আমরা ভালো খেলছি এবং এই ম্যাচটা আমরা জিতবো। সো আমরা খুবই মানে সবাই, এবং এটা কিন্তু আপনার খুব ভালো একটা টিম এফোর্ট ছিল। আমি যেটা আপনাকে বললাম, এটা টার্গেটটা শুধু টুর্নামেন্টে না, এটা মনে করেন যে আপনার 6 মাস আগের থেকে আমরা আন্দোলন করলাম, আমরা মাঠে গিয়ে রাস্তায় গিয়ে আপনার ক্রিকেট খেলেছি। তারপরে প্লেয়াররা সবাই আমরা আন্দোলন করে ওই রাইটসটা, আমাদের যে রাইট ছিল সেটা আমরা নিয়েছি। নেওয়ার পর আপনার ওখানে গেলাম, সিনিয়র ছিল, নান্ডু ভাই ছিল, আতার ভাই ছিলেন, ওনারাও কিন্তু আমাদেরকে খুব গাইড করেছেন। আমার একটা অ্যাডভান্টেজ ছিল, যেহেতু আমার সিনিয়র যারা ছিল ওনারা আমাকে খুব পছন্দ করতো এবং জুনিয়ররাও, আমার সম্পর্কটা রিলেশনটা খুব ভালো ছিল। আমাদের যে এখন বোর্ড প্রেসিডেন্ট বুলবুল, সে আমার 13-14 বছর আমরা রুমমেট ছিলাম। আগে তো মনে করেন যে আপনার রুম শেয়ার করতে হতো, বাট এখন তো প্লেয়ার একটা করে সিঙ্গেল রুম পায়। সো এইভাবেই আমরা এই যে সবসময়, এটা কিন্তু অনেক ভালো, আপনার রুম শেয়ার করাটা হয় কি যে আপনি অনেক কিছু শেয়ার করতে পারলেন, অনেক কিছু আইডিয়া আসলো। তো এইভাবে আমাদের ফ্যাসিলিটিস বেশি ছিল না, কিন্তু আপনার এই কাজগুলো আমাদেরকে খুব মানে হেল্প করেছে। সো এইভাবে, এবং কেনিয়াকে হারালে যে আমরা একটা ভালো অবস্থানে যাব সেই জিনিসটা আমরা জানতাম। সো আমরা কেনিয়ার সাথে কিন্তু ইনফ্যাক্ট ওরা কিন্তু একটা ভালো রান করে ফেলেছে, ওর বৃষ্টি আসাতে কাটাল ওভার হয়েছে এবং আপনি দেখবেন ওটাতে প্রত্যেকটা প্লেয়ার কিন্তু খুব ভালো খেলেছে। আপনার মনে করেন যে যত 10 বল কেউ খেলে ওই 10 রান, তখন কিন্তু আপনার ওভারে 6 রান কিন্তু অনেক বেশি রান। এখন যেভাবে 12 রান যেভাবে হয়, তখন কিন্তু 6 রান, বাট আমরা সেটা করতে পেরেছি এবং সেদিনই তো জেতার পরেই তো 99 ওয়ার্ল্ড কাপের টিকিটটা পেলাম আমরা। 99-এ পাকিস্তানকে প্রথমবার হারাবে, সেই সময় মানুষ, বাংলাদেশে আশেপাশের মানুষজন বা টিম হোটেলে সেখানে থেকেছিলেন, ওই আবেগটা এবং ওইটার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করেন। আমরা আপনার পাকিস্তানের সাথে জিতবে এই বিশ্বাসটা কিন্তু সত্যি কথা বলতে কি ছিল না। মানে তখন যেহেতু আমরা তো বছরে খেলতাম আপনার 3-4টা ওয়ানডে ম্যাচ, এশিয়া কাপ হলে আমরা 3-4টা ওডিআই খেলতে পারতাম, আর খেলার স্কোপ কিন্তু ছিল না। তো তখন তো পাকিস্তানের সব সুপারস্টার, মনে করেন যে আপনার, আমার মনে হয় 99 ওয়ার্ল্ড কাপে পাকিস্তান ওয়ান অফ দ্য বেস্ট টিম ছিল, ইভেন 92-র চেয়েও বেটার টিম ছিল। তো আপনার অনেক বড় বড় টিমের সাথে খেললাম, আমরা ওদেরকে দেখতাম ওরা কী করছে, কী পড়ছে, কীভাবে খেলছে, এগুলা আমরা তখন তো খুব কম ছিল, আমাদের এক্সপোজার খুব কম ছিল। বাট একটা পর্যায়ে আমরা ভালো একটা রান করে ফেলেছিলাম, বাট একদম যে অনেক বেশি রান করেছিলাম তা না, 230 সামথিং করেছিলাম। বাট একটাই বিশ্বাস ছিল যে পাকিস্তান এমন একটা টিম, যদি আপনি শুরুতে ওদেরকে যদি আপনি ডমিনেট করতে পারেন,
তাহলে কিন্তু ওরা মানে আপনার নড়বড়ে হয়ে যায়, ওরা যে কিছু করতে হবে। তো আমাদের একটাই হলো যে আমরা আর্লি উইকেট নিয়ে নিচ্ছি, তখনই আমরা বুঝে গেছি যে ম্যাচটা আমরা জিততে যাচ্ছি। আপনার 2-3 জন আউট হয়ে যাওয়ার পর তখন কিন্তু ওই প্রেশার ওরা পড়ে যায়, এবং প্রেশার তখন তো প্রচুর, ইংল্যান্ডে তো প্রচুর বাঙালি আছে, ওরা আসছিল এবং ওরা তো খুবই উৎসাহ দিয়েছে ফ্রম দ্য বিগিনিং। তো এবং তখন থেকেই মনে করেন যে বিফোর 97 আগেও গিয়েছি আমরা ইংল্যান্ডে, প্রচুর বাঙালিরা আমাদেরকে হেল্প করেছে এবং এখনও করছে। এবং আইসিসি সবচেয়ে বেশি প্রাউড ফিল করে যে আপনার যতগুলো খেলা বাংলাদেশের সাপোর্টার কিন্তু ক্রিকেট ম্যাচে সবচেয়ে বেশি যায়। তো সেটা কিন্তু গত 20-30 বছর থেকে হয়ে আসছে। তো ওনারা তো ফ্রম দ্য বিগিনিং আমাদেরকে অনেক সাপোর্ট করেছে। বুলবুল ভাইয়ের কথা বললেন, আপনার রুমমেট ছিল, তার কিছু সিক্রেট বলেন যেটা আসলে সাধারণ দর্শকরা জানে না। না ওরকম না, বাট খুবই ওর সাথে থাকাটা খুবই এনজয়। শুধু আমি না, আপনি যা প্রত্যেকটা প্লেয়ারকে বলুন, ও কিন্তু খুবই আজকাল যেটা দেখি যে প্লেয়াররা যে খেলার পরেই কিন্তু আপনার চলে যাচ্ছে বা ওই ফোন নিয়ে বা অনলাইনে অনেক ব্যস্ত থাকে, বাট তখন তো আমাদের এগুলো ছিল না। ওই আমরা হারলেও মনে করেন বসে আমরা আড্ডা মারতাম, কথাবার্তা বলতাম, এবং জিতলেও। সো আমাদের আড্ডাটা খুব ইম্পর্টেন্ট ছিল, যে আমরা খুব এনজয় করতাম। এবং তার মধ্যে বুলবুল মনে করেন অনেকগুলো কথা বলতো, সবাই কিন্তু এনজয় করতো, কে কী বলছে না বলছে। ইভেন অনেকদিন পর গত 2 দিন ওর সাথে মিটিং হয়েছে, তো অনেক পুরান কথা স্মৃতিগুলো মনে পড়লো। সো আমরা খুবই এনজয় করতাম। না, আমরা দুজনই যেহেতু ওর সাথে থেকে অনেক কিছু শিখেছি, আমিও মনে করেন সে, এবং আমরা একসাথে নামাজ পড়তাম একসাথে, বাট গুছানো, আমি ওর দেখি না, বাট ভেরি হেল্পফুল। মনে করেন যে অনেক সময় যে ম্যাচে যাওয়ার আগে ও আমাকে অনেক কিছু হেল্প হয় না, যে এটা নিয়েছে কিনা, ওটা করেছে, ডিটেলস। এবং আমার ক্যাপ্টেন্সিতেও কিন্তু প্রচুর হেল্প করেছে আমাকে। ঈদ নিয়ে ফ্যাসিনেশন বেশি কার, নাফিস ইকবাল না তামিম? ওই যে ও ছোটকাল থেকে ওর সবচেয়ে বড় গুরু কিনতে হবে। ইভেন নাফিস তামিম দুজনই আমার, যেহেতু ওরা তো অনেক আর্লি স্টেজে ওদের আব্বাকে হারিয়েছে। সো আমার বড় ভাই যিনি আছেন, তো ওনাকে সব সময় যে না আমাকে মানে আমরা থাকি কাজে দিয়ে দিতে, সবচেয়ে বড় গরু আনতে হবে, আর মানে এই কালার আনতে হবে। সেই দুইজন আমার বড় ভাইকে মানে সারাক্ষণ এটা করতে হবে, ওটা করতে, মানে অলওয়েজ প্রেশারে রাখে আর কি। তো এরা খুব এনজয় করে কোরবানিটা। অভিমান করার জায়গাটা কার বেশি, আপনার সঙ্গে অভিমানের সম্পর্ক বেশিটা? আমাদের ইনফ্যাক্ট ওরকম অভিমান আমাদের সম্পর্কটা নাই, বাট নাফিজের বেলায় দেখি যে ও অল্পতেই একটু অভিমান করে, আবার নর্মাল হয়, মানে ইজ টু গুড আর কি। তামিম ইকবাল খান কি ইমোশনাল, এটা কি আপনার মনে হয়? না, ওকে আমার ইমোশনাল মনে হয় নাই, বাট হি ইজ ভেরি চেয়ারফুল আর কি, ভেরি পজিটিভ। ও মনে করেন যে আপনার কোনো প্রেশারে পড়লেও পজিটিভ থাকে, নর্মালও, বাট মানে খুব সাহসী আর কি। মানে ও অনেক কিছু, মানে কোনো কিছুতে ও দমে থাকে না, বাট ভেরি পজিটিভ যে জিনিসটা হলো। আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু দেখি, অনেক কিছু সত্য না, অনেক কিছু মিথ্যা এরকম থাকে। তামিম ইকবাল আসলে বোর্ড সভাপতি হবে, এটা গুঞ্জন ছিল, এটা কি আদৌ কোনো রিলেটেবল কোনো সত্য কথা? না, এটা নিয়ে আমার সাথে ইনফ্যাক্ট কোনো কথা নেই, কারণ দেখেন রমজান মাসে রোজাতে তো অসুস্থ হয়ে গেছিল অনেক সিরিয়াসলি, এবং সেটা তারপরে মনে করেন যে আবার, বাট এইসব ব্যাপারে আমার সাথে ওরকম কোনো কথা হয় না, মানে যে ও বোর্ড প্রেসিডেন্ট হবে কিনা, বোর্ডে আসবে কিনা। বাট আমি শুনেছি যে সে বোর্ডে আসবে, এটা জানি। আপনি যে জায়গায় ভোট করেন, ব্যক্তি স্বাধীনতা অনেকটাই নাই বলতে চলে। যেরকম আপনি কোনো একটা বিষয়ে কমেন্ট করলেন, পাবলিক সেটাকে বিভিন্নভাবে নিল। এই এক প্রেস কনফারেন্সে আপনাকে প্রশ্ন করা হলো যে সবাই ফারুক আহমেদের বিপক্ষে চিঠি দিল, আপনি দেন নাই, আপনি বলছেন যে আপনার ব্যক্তিগত মতামত। তারপরেও আবার এটা নিয়ে সোশ্যাল মিডিয়া তো হয়, আমাদের দেশে এটা একদম কমন প্র্যাকটিস, কারো বিরুদ্ধে চলে যাওয়া। এই বিষয়টা আপনি কি বলতে চান? না, এটা ইনফ্যাক্ট কিছু ব্যাপার আছে আপনি মেনে নিতে পারেন, যে বাট অনেক ব্যাপার আছে যেটা দেখেছি সেটা কিন্তু এফেক্ট করে। তো এটা কিন্তু হওয়া উচিত না, মানে কোনো কারণে যদি আপনার কোনো ব্যক্তির ক্ষতি হয়, সেটা কিন্তু দায়িত্বটা মানে উনারই। সো এখান থেকে আপনার বেঁচে থাকা উচিত। আমি শুধু আমার কথা বলছি না বা প্লেয়ারদের কথা বলছি না, আমি অনেক সেলিব্রিটি আছে হয়তো বা ওদের নামে অনেক মিথ্যা নিউজটা হয়, তো এটা তো দায়িত্ব, মানে
কোনো না কোনোভাবে কিন্তু নিজের উপর আসবেই। তো আমার মনে হয় যে এই সোশ্যাল মিডিয়াতে এই জিনিসটা খুব বেশি হচ্ছে। এটা মানে নেগেটিভ নিউজ আমি জানি অনেকে করে অনেক বেনিফিটের জন্য, বাট এমন নেগেটিভ করা উচিত না যেটাতে আপনার পরিবারের ভাই বোন বা প্লেয়ারের বা সেলিব্রিটি যারা আছেন ওদের যেন ক্ষতি হয়। এই জিনিস থেকে বেঁচে থাকা মানে না করাটা ভালো। এবং ম্যাক্সিমাম আমি দেখি যে আপনার 90% আপনার কিন্তু আপনার জেলাসি থেকে আসে, যে অনেকে হয়তো জেলাসি করে অনেকে মিথ্যা জিনিস বানানো হয়, তো এটা ঠিক না। এগুলো থেকে বেঁচে থাকা ভালো। আমরা দেখলাম যে আমাদের বাংলাদেশ ক্রিকেটে যে জেলা ভিত্তিক ক্রিকেটার, আপনি দেখেন যে ভেবাব সূর্যবংশী একটা 14 বছরের ক্রিকেটার, সে কিভাবে রাজস্থান থেকে বিয়ে হয়ে আসলো। আমাদের জেলা পর্যায়ের খেলাগুলো কেন হচ্ছে না? আমি হাবিবুল বাসার সঙ্গে কথা বলেছিলাম, তিনি বলেছিলেন এটা আমার কথা কেন হচ্ছে না, আমরা কেন আমাদের ক্রিকেটটাকে ঢাকা থেকে আরো দূরে সরাচ্ছি না? অনেক প্রতিভাবান ক্রিকেটার কিন্তু গ্রামে গঞ্জে রয়েছে, তাদেরকে কেন আমরা আসলে বের করতে পারছি না? আপনার কি মনে হয় অ্যাজ এ বোর্ড পরিচালক? হ্যাঁ, আপনি দেখেন, তাহলে আমি যদি আপনাকে বলি মুস্তাফিজ কেমনে আসলো, রুবেল কেমনে আসলো, এরকম আপনার অনেক প্লেয়ার আছে কিন্তু ওরা আসছে। আর যেটা হলো যে আপনার যে বলতেছেন জেলা উপজেলা থেকে যে প্লেয়ার আসতেছে না, এটা কিন্তু আসতেছে, কিন্তু কথা হলো যে আপনার কি পরিমাণ আসছে। যে আমি যেটা বললাম যে হ্যাঁ, আমি এটা একমত যে আমাদের পরিমাণটা অনেক কম, অনেক বেশি আসা উচিত ছিল, কিন্তু ওই হিসাবে কিন্তু ওরকম আসতেছে না। আমাদের ক্রিকেট বোর্ডের কিন্তু একটা ডেভেলপমেন্টে যারা আছেন ওনারা কিন্তু আপনার একটা আমাদের সিস্টেম আছে, প্রত্যেকটা জেলা আমাদের কোচ আছে, ওখানে কিন্তু আন্ডার 16, 18, 19 লিগ হয়, ওখান থেকে প্লেয়ার বাছাই করে কিন্তু আমরা ট্যালেন্ট করে প্রত্যেকটা আমাদের নার্সারিং কিন্তু চলছে, আমাদের কাজ চলছে। কিন্তু প্রবলেম হলো যে আপনার ডিস্ট্রিক্ট কিন্তু ওটা ক্রিকেট বোর্ডের আন্ডারে না। ডিস্ট্রিক্ট কিন্তু ওদের দায়িত্ব হলো ওরা ফুটবল খেলাবে, ওরা ক্রিকেট খেলাবে, ওরা হকি খেলাবে, ওরা প্রত্যেকটা খেলার জন্য আপনার যে ডিস্ট্রিক্টে যে অ্যাসোসিয়েশন থাকে ওদের ওখানে কিন্তু রেগুলার ক্রিকেট ফুটবল এগুলো কিন্তু হচ্ছে না। এটা একটা উদাহরণ দিলাম আমি চিটাংয়ে, যেহেতু চিটাং থেকে কিন্তু আপনি দেখেন আপনার বাংলাদেশের যদি আপনি 30টা ব্যাটসম্যান ভালো ব্যাটসম্যান যদি নাম নেন, মানে আপনি লেখেন সেখান থেকে কিন্তু 50% চিটাং থেকে আসছে। আপনার চিটাংয়ে কিন্তু এখন কোনো প্লেয়ার নাই। আপনার তামিম হয়তো গত 7-8 বছর খেলেছে, তামিম ছাড়া কিন্তু ওরকম আহামরি কোনো প্লেয়ার এখনও আসেনি। রাব্বিরা ইন অ্যান্ড আউট। সো এটার একটাই কারণ হলো চিটাংয়ে দুইটা, একটা হলো যে সিজেকেএসে যে ক্রিকেট টুর্নামেন্টটা হয়, ফুটবল টুর্নামেন্টটা, ওটার মানটা কিন্তু ভালো না। যে আপনি প্লেয়াররা যে ফ্রিডমভাবে খেলতে পারবে তা না, ওদের ওখানে কোটা সিস্টেম করে দিয়েছে, যারা ঢাকা প্রিমিয়ার লিগে খেলে একটা টিমে 3টার বেশি খেলতে পারবে না। আপনি ইংল্যান্ডে কিন্তু আপনার ইংলিশ লিগ কিন্তু ওয়ার্ল্ডে ওয়ান অফ দ্য বেস্ট লিগ, ওখানে কিন্তু আপনি চাইলে 11 জন কিন্তু আপনার বাইরের প্লেয়ার খেলাতে পারবেন। ওই হিসাবে কিন্তু চিটাংয়ে এটা হচ্ছে। নাম্বার 2, চিটাংয়ে কিন্তু যে মাঠে আমরা খেলেছি বা অন্যরা খেলে আসতেছে ওই মাঠগুলো কিন্তু আপনার হয় ওখানে মেলা হচ্ছে বা অন্য কোনো কাজে ব্যস্ত হচ্ছে। সো এই জিনিসটা কিন্তু আপনি যে শুধু ক্রিকেট বোর্ডকে দায় দিবেন তা না, এটা কিন্তু আপনার সম্মিলিতভাবে এটা কিন্তু আপনাকে এগিয়ে আসতে হবে, নাহলে আপনার প্লেয়ারের সংখ্যাটা কিন্তু কমে যাবে। এবং কালকে যেমন আমরা উপদেষ্টা সাহেবের সাথে বসেছিলাম এবং উনি হিসাব করে দেখলেন যে স্পোর্টসের জন্য যত টাকা বাজেট করা হয় বাংলাদেশে, মানে আপনার অনেক বেশি, কিন্তু ওই হিসাবে কিন্তু আমরা কিছুই ফ্যাসিলিটি দিতে পারছি না। সো এগুলো কিন্তু আপনাকে সব দিক দিয়ে কিন্তু আমাদেরকে এটা নিয়ে অ্যালার্ট থাকতে হবে, ফ্যাসিলিটিসগুলো বাড়াতে হবে। হ্যাঁ, আপনি আইসিসি সম্মান দেওয়া একজন অধিনায়ক, আমাদের একটা গর্বের জায়গা, কিন্তু নানা সময়ে আপনার কি মিডিয়ার প্রতি অভিমান হয়েছে কিনা? কোন প্রসঙ্গে বলছি, আপনি এটা ফেস করেছেন। তামিমের সময়, নাফিস ইকবালের সময় এরকম হয়েছে যে চাচা বাস্তবের সম্পর্কের কারণে আপনি একটা কথা শুনতে হয়েছে। রিসেন্টলি ফারুক আহমেদের সাথে ভাইরা নিয়ে কথা শুনতে হচ্ছে। এই জিনিসগুলো আকরাম খানকে হার্ট করে কিনা? এই সম্পর্কে কিছু হলে সম্পর্কের টানে মিডিয়াতে বিভিন্ন কথা, সেটা নিয়ে আপনি বিরক্ত হন কিনা? না, যেমন আমি কালকে বলছিলাম যে যখন প্লেয়ার ছিলাম তখন একটা টেনশন থাকতো যে পারফর্ম করতে হবে, পারফর্ম না করলে গালাগালি খাবো বা, তো এখন তো মনে করেন আপনি স্টেডিয়ামে গালাগালি করতে পারবেন না। ওই ফ্যাসিলিটিজে যে কথাটা বললেন না, যে টাকা পয়সা, এই আর একটা ফ্যাসিলিটিসে বলছি যে বঙ্গবন্ধু তো মন খুলে কিন্তু আমাদের গালাগালি করতে পারতো, বাট এখন তো আমাদের সিকিউরিটি চলে আসছে, কেউ গালাগালি করলে ওকে কিন্তু বের করে দেয়। তো তখন ওই প্রেশার ছিল। তারপরে যখন মনে করেন ক্যাপ্টেন হলাম,
টিমকে জিতাতে হবে, একটা জায়গায় নিয়ে যেতে হবে। আমার সময় আপনার অপরচুনিটিগুলো আসলো, আমার সময় আমরা আইসিসি চ্যাম্পিয়ন হলাম, আমি ফার্স্ট ওয়ানডে জিতলাম, মানে 99 ওয়ার্ল্ড কাপে যাব। তো সেটার পরপরই মনে করেন যে আপনার নাফিস তামিম খুব ভালো খেলা শুরু করলো, এবং ওরা আমি যখন সিলেক্টর হলাম তখন তামিম কিন্তু আপনার পুরাতন একটা এস্টাবলিশ প্লেয়ার। সো একটা মানে একটা কষ্ট ছিল যে যার যে মূল্যায়ন সেই জিনিসটা হয় না। আপনি ইজ ওয়ান অফ দ্য ফাইনাস ব্যাটসম্যান বাংলাদেশের জন্য তামিম। তো ওকে ওই যেটা বললাম যে আপনার যারা জেলাসি করে ওরা আমার নামটা ওখানে নিয়ে আসে। তারপরে মনে করেন যে আপনার এই যে আপনার এখন যে ভাইরা ভাই ফারুক ভাইয়ের ব্যাপারটা যে সেটা আসলো, এখন মনে করেন ফারুক ভাই কেউ যদি ভালো কোনো কিছু লেখে তাহলে ঠিক আছে, খারাপ লিখলে আমার নামটা ওখানে চলে যায়, আবার তামিমের বেলাও কিন্তু আমার চলে যায়। সো এটা একটা বিরাট একটা মানে মানে বাজে একটা সিচুয়েশন তৈরি করে আর কি আমার জন্য। বাট আমার কথা হলো আমি একমাত্র ব্যক্তি যে ক্রিকেটের সাথে আমি যখন ক্রিকেট ছেড়েছি 2007-এ, আমি 2007-এর জুনে আমি আপনার ক্রিকেট বোর্ডের ডাইরেক্টর হিসাবে সিলেক্টর হিসাবে আমি জয়েন করছি। সো আমি কিন্তু ক্রিকেটের লোক, আমি কিন্তু ফুটবল বা হকি আমি কোথাও কিন্তু কোনো সময় কোনো কমেন্টও করি না, যাইও না। সিলেক্টর হওয়ার পর 6 বছর সিলেকশনের পর আমি হলাম ডাইরেক্টর। এখন এই ডাইরেক্টর থেকে মনে করেন এখন পর্যন্ত আছে, যেহেতু আমাদের অক্টোবরে আপনার ইলেকশন হবে। সো আমার আশাটা কিন্তু অন্য টাইপের, অনেকেই কিন্তু অনেক দিক দিয়ে আসছে, বাট আমার কিন্তু ক্যারিয়ারটা ক্রিকেট কিন্তু। সো আমি মানুষের কাছে ক্রিকেটার হিসাবেই বেঁচে থাকতে চাই। মানুষ অনেক কিছু অর্জন করে, আমি কিন্তু ক্রিকেট খেলে আমার নামটা অর্জন করেছি। সো আমি এই নামটা কিন্তু আমার অর্জন কিন্তু একটাই, যে আমার নাম, যে আমি একটা ক্যাপ্টেন, আমি বাংলাদেশ টিমে ক্রিকেট, এটা আমার জান গেলে আমি এটা নষ্ট হতে দিব না, এবং এটা আমি কোনোদিন চিন্তাই করিনি। সো এটা নিয়ে যখন মানুষ বলে যে আমি এর জন্য আসছি বা আমি ওর জন্য আসছি বা ও আমাকে ফেভার করছে, তা না, আমি কিন্তু ক্রিকেটের লোক, ক্রিকেটের সাথে আছি। আমাদের ঈদের প্রায় শেষ দিকে একটা কোশ্চেন শুরু করবো। বাংলাদেশে এখন আপনাদের সময় ক্রিকেটটা যে অবস্থায় ছিল, এরপর আমরা অনেক আস্তে আস্তে উন্নতি হলো, কিন্তু আমরা ধাপে ধাপে 2-3 বছর একটা অনেক বড় কিছু করে ফেলি, পরে আবার হারিয়ে যাই। এখন দেশের ক্রিকেটে যে ট্রানজেকশন পিরিয়ড, আবার ফুটবলের একটা গণজোয়ার উঠে গেছে, এটা ক্রিকেটের জন্য চিন্তার কিনা? অফকোর্স আমি ফুটবলকে টানছি না, ফুটবল আমি মনে প্রাণে চাই। আমি কিন্তু 30 না 31 তারিখ খেলা আমি রাত্রে কিন্তু লাইভ দেখেছি। আমি কিন্তু আমরা আগেকার ক্রিকেটাররা কিন্তু ফুটবল খেলতাম, আমরা ফুটবল থেকে কিন্তু ক্রিকেটে আসছে। ফুটবল এগিয়ে যাক, সেটা আমি মনে প্রাণে চাই। এটা কিন্তু আপনার ফুটবল কিন্তু ওয়ার্ল্ডে কিন্তু অনেক ফেমাস, এবং এটা খুব ভালো লাগে। হামজা আসছে, এই যে এখন কিন্তু যেমন আমরা 10 তারিখ খেলা দেখব, এগুলো কিন্তু একটা দেশের জন্য অনেক ভালো। যেটা আমরা ফুটবল আপনার একটা খুব ভালো অবস্থায় ছিল, ওখান থেকে আপনি চলে গেছে নিচে, বাট এখন আবার আল্লাহর মতে আসছে, এটা কিন্তু আমাদের জন্য অনেক ভালো। সেম ক্রিকেটেও কিন্তু আপনার এই জিনিসটা ফুটবল বা হকি না, এটা হলো আমরা যদি প্রপার ওয়েতে চালাতে না পারি, তাহলে কিন্তু আপনার ক্রিকেটের পপুলারিটি কমবে। এখন আপনার একটা জিনিস পপুলারিটি কেন আসবে? বিকজ আসবে যে আপনার আইকন থাকতে হবে। আপনি দেখেন ইন্ডিয়াতে ক্রিকেট পপুলার হয়েছে যখন সুনীল গাভাস্কার থেকে, কিন্তু তারপরে আসলো কপিল দেব, তারপরে আসলো সচিন তেন্ডুলকার, এরকম। সেম কিন্তু পাকিস্তানও আপনার সরফরাজ আসলো, ইমরান খান আসলো, ওয়াসিম আকরাম ওয়াকার। আমাদের এখানে মনে করেন আইসিসি একটা ট্রফি জিতলাম, আপনার একটা হলো, তারপরে কিন্তু দেখেন মাশরাফি আসলো, তারপরে আসলো সাকিব, আশরাফুল, তামিম। সো এখন যদি আপনাকে ক্রিকেট পপুলার করতে হয়, আপনাকে কিন্তু ওই ধরনের পারফর্মার লাগবে, যারা প্রত্যেক ম্যাচে পারফর্ম করে, যারা বাসা থেকে গিয়ে খেলা দেখবে। এখন যদি এই ধরনের পারফরমেন্স করে, তাহলে কিন্তু মানুষরা মাঠে গিয়ে খেলা দেখার আমি তো যাব না। যদি পারফর্ম না করে আমি কার খেলা দেখতে যাব? আমি যদি দর্শক হিসেবে বলি, আমি ডাইরেক্টর নামি, তো আমাদের কাজ আমরা কাজ করা, বাট আপনাকে ওই যেমন একটা প্লেয়ারকে তৈরি করতে হবে যে মনে করেন 5টা ম্যাচের মধ্যে 3টা ম্যাচ ভালো করে, বাট এখন দেখা যাচ্ছে 5টার মধ্যে একটা ভালো করছে, 4টা ভালো করছে না। আপনার আইকন না থাকলে কিন্তু আপনার পপুলারিটি কমবে, আর পপুলারিটি কমলে শুধু ক্রিকেট নিচের দিকে না, আপনি স্পন্সর পাবেন না, আপনার অনেক ক্ষতি হবে। আপনি তখন ফিউচারে যারা ভালো ক্রিকেটার আছে ওদেরকে কিন্তু আর ভালো মূল্যায়ন করতে পারবো না। আমরা যেমন আমাদের সময় অনেক নান্নু ভাই অনেক ভালো ব্যাটসম্যান ছিল, বুলবুল ছিল, আতার ভাই ছিল, ফারুক ভাই ছিল, বাট ওনারা কিন্তু এই লেভেলে তো খেলার সুযোগ পায়নি, আমরা তো এক্সপোজার পাইনি। বাট এখন যারা পাচ্ছে, সেম কিন্তু
এইভাবে যদি ক্রিকেট চলে তাহলে আমাদের নেক্সটে যে ভালো ভালো প্লেয়ার আছে ওরাও কিন্তু এক্সপোজার পাবে না ভালো জায়গায় খেলা। আপনি বললেন আপনি ক্রিকেটের মানুষ, আপনার এই অবধি আসার শুধু কারণই ক্রিকেট। বোর্ড পরিচালক জায়গায় বসার, এই জায়গায় থাকার সময় যে এক্সপেকটেশন আপনার ছিল যে দেশের ক্রিকেটের জন্য এই কাজ করবো আমার এই জায়গা থেকে, সেটা করতে পেরেছেন কিনা বা না করতে পারার কি কোনো কারণ আছে? না, আমি যে আশা নিয়ে গিয়েছিলাম, যে মনে করেছি যে করব, বাট ওখানে তো ক্রিকেট বোর্ড তো আর একজনে দিয়ে চলে না, আপনি এখানে কিন্তু 27 জন আছে। আমার যে ডিপার্টমেন্ট ছিল, বাট আমি যতটুকু মানে চেষ্টা করেছি 100% করার চেষ্টা করেছি। আমি মনে করি যে আমি 60-70% আমি সাকসেস হয়েছি। যে আপনার আমার সময় কিন্তু অনেক সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ, মাশরাফি এরা খেলেছিল, এদেরকে কন্ট্রোল করাও কিন্তু ডিফিকাল্ট, বাট তারপরে এরা দে ডিড ভেরি ওয়েল ফর কান্ট্রি। অনেকগুলো অ্যাচিভমেন্ট আছে ইন্ডিভিজুয়ালি, বাট আমরা মানে কোনো ট্রফি জিততে পারিনি, বাট অনেক কিছু অর্জন আছে ইন্ডিভিজুয়ালি। বাট বাকি যে জিনিসগুলো আছে, যেভাবে আমাদেরকে এগিয়ে যাওয়ার কথা ছিল ওরকম কিন্তু আমরা আগাইনি। আমি যেটা মনে করছিলাম তার 30% আমরা মানে আগে এগিয়েছি আর কি, বাকি 70% কিন্তু গ্যাপ আছে। এবং এটার জন্য যেটা আমি শুরুতে বললাম যে আপনার এফোর্টটা কিন্তু সব দিক দিয়ে আসতে হবে। ক্রিকেট বোর্ড যে সব ডাইরেক্টরদেরকে ওই কোয়ালিটি থাকতে হবে। আপনি মনে করেন একজন থাকবে ভালো অর্গানাইজার, একজন থাকবে ভালো ট্রেন করতে পারে, এই ধরনের সম্মিলিতভাবে একটা টিম হলে খুব ভালো। সেম কিন্তু আপনি এই যে শুরুতে বললেন উপজেলা, জেলা থেকে প্লেয়ার আনা, এটার কাজ কিন্তু বোর্ড এবং বাকি যারা ওখানে দায়িত্বে আছেন ওদের সাথে মিলে কিন্তু কাজগুলো করা উচিত। আমাদের যেমন রিজনাল ক্রিকেটটা যদি আমরা কিন্তু গত 7-8 বছর থেকে কিন্তু মিটিং করছি, বাট এখন এস্টাবলিশ করতে পারিনি যে, বাট এটা কিন্তু একটা ক্রিকেটকে আগাবার জন্য কিন্তু দিস ইজ এ কি, এটা কিন্তু আপনার অনেক ইম্পর্ট্যান্ট। তো এই রিজনাল ক্রিকেট যদি করে দেয় তাহলে কিন্তু আপনার অনেক প্লেয়ার কিন্তু বের হয়ে আসবে। সো এইগুলো অনেক চেষ্টা করেছি, প্রত্যেকটা ডিভিশনে মনে করেন যে আপনার কোয়ালিটি একাডেমি করার আমরা চিন্তা ভাবনা করেছি, বাট এ নিয়েও আমরা করতে পারিনি। মানে আমি তো ক্রিকেটের লোক, আমি এখানে এসে মনে করেন কোনো ব্যবসা বা কোনো কিছু এগুলোর আমার চিন্তা ছিল না, ছিল যে প্লেয়াররা কীভাবে ফ্যাসিলিটিস পাবে এবং কারা ভালো খেলবে এবং ভালো খেলার সুযোগ করে দেওয়া। সো কালকে যেমন মাননীয় উপদেষ্টা জিজ্ঞেস করলে আমি ওনাকে একটাই কথা বলছি যে আপনি ফুটবল ক্রিকেট মাথা থেকে বের করে আপনি শুধু মাঠ দেন, বাচ্চাদেরকে মাঠ দেন খেলার জন্য, দেখবেন ওখান থেকে আপনার হাজার হাজার প্লেয়ার চলে আসতেছে। সো এইসব মানে তো এই সুবিধাগুলো আমরা পাইনি, যে অনেকগুলো মাঠ দরকার ছিল, মাঠ পাইনি। অনেক প্লেয়ার ছিল যারা আরও ভালো খেলার কথা ছিল, ওরা ভালো খেলতে পারেনি। সো প্লেয়ারদেরও যেমন আপনি এখন বলতে পারেন যে বাংলাদেশের ফ্যাসিলিটিস নাই মানে ক্রিকেট বোর্ডে, তো এখন যে ফ্যাসিলিটিস আপনার 15 বছর আগে কিন্তু এর চেয়ে মানে 75% কম ছিল। তো তখন তো আপনার সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ এরা কিন্তু বেরোয় আসছে, তাহলে এখন কেন পারছে না? এটা হবে কি আপনার দুই দিক দিয়ে এফার্টটা আসতে হবে, আপনার ক্রিকেট বোর্ড থেকেও আসতে হবে এবং সাথে সাথে প্লেয়ারদের থেকেও আসতে হবে, যে জিনিসটা কিন্তু অনেক ঘাটতি দেখা যাচ্ছে এখন। আর যখন আপনার প্লেয়াররা ভালো খেলবে তখনই কিন্তু দেখবেন সব পজিটিভ জিনিস আসবে, যখন হ্যাঁ যে আপনার না এরা টিম ভালো, এদের সব কিছু ভালো, আর হারলে কিন্তু একটাও পজিটিভ জিনিস। সো এইগুলো নিয়ে আক্ষেপও আছে, বাট কিছু জিনিস ভালো লাগে অনেক সময় চিন্তা করলে, বাট আমাদেরকে আরও অনেক এগোতে হবে। ভাই আমাদের পঞ্চপাণ্ডবকে আপনি কিভাবে ডিফাইন করবেন? আমাদের যে পঞ্চপাণ্ডব 5 জন আছে, তামিম, সাকিব, মাশরাফি, মুশফিক, রিয়াদ, তাদেরকে আপনি কিভাবে ছোট ছোট করে একটু ডিফাইন করবেন দেখা করবেন? ওদের তো ওরা যখন খেলতো তো তখন একটা জিনিস হতো যে কোনো সময় আমরা ম্যাচটা জিতবো, এটা কিন্তু এই বিশ্বাসটা ছিল, কারণ ওদের ওই কোয়ালিটি ছিল এবং ওরা ওটা করছে কিন্তু আপনি বোলিংয়ে। আর প্রথমে আমি সাকিবের ব্যাপারে বলি, ও হলো এক্সট্রাঅর্ডিনারি একটা প্লেয়ার। ওকে মনে করেন যে আপনার ও কী করতে পারবে সে আমার মনে সে নিজেও জানতো না, জানতো সে এত উঁচু মানের প্লেয়ার। আপনার যখন বোলিংয়ে উইকেট দরকার এসে উইকেট নিয়ে দিত, যখন মনে করেন রানের দরকার রান করতো, তারপরে মনে করেন কোনো কিছু হচ্ছে না, ব্যাটসম্যান সেট হয়ে গেছে, বোলিংও ভালো, আপনার রান আউটের দরকার, ও একটা দুইটা এমন রান আউট করেছে মানে আমি আপনাকে বলতে পারবো যে এটা মানে ফিজিক্যালি হি ওয়াজ ভেরি ফিট। সো হি ইজ এক্সট্রাঅর্ডিনারি প্লেয়ার এবং আমার মনে হয় না যে এরকম প্লেয়ার আমরা আর পাবো, ভেরি ডিফিকাল্ট এটা মনে করেন। সো প্লেয়ার হিসাবে আমি ওকে অনেক বড় মূল্যায়ন মানে গ্রেট আর কি। তামিমের ব্যাপারটা আসি, তামিম হলো যে আপনার কোয়ালিটি ব্যাটসম্যান এবং তার জন্য কিন্তু আমরা অনেকগুলো ম্যাচ জিতেছি। এবং ক্রিকেটের একটা জিনিস হলো কি যে আপনার শুরুতে যদি আপনার ডমিনেট করতে পারেন
তাহলে কিন্তু আপনার পুরো দিন, যেটা আমি পাকিস্তানের সাথে বললাম আপনাকে, তামিম এমন একটা ব্যাটসম্যান ছিল যে আপনার সে আসার আগে প্রথম 15 ওভার মনে করেন অন্য বলাররা আমাদের বাংলাদেশ টিমকে ডমিনেট করতো, আমরা কোনোভাবে 15 ওভারে 3-4 উইকেট গিয়ে আমরা শেষে গিয়ে করতাম। বাট এই ফার্স্ট গাইকে দেখলাম যে আপনার ও বলারদেরকে ডমিনেট করা শুরু করলো। যে একটা চিটাগাংয়ের ম্যাচ আমার মনে আছে উইকেট ভালো ছিল না, তো সে গিয়ে কিন্তু আপনার অ্যাগেন্স্ট টিম করেছিল মনে হয় 170, সে কিন্তু আপনার একাই মাত্র 10 ওভারের মধ্যে করে ফেলছে, 80 করে ফেলছে, 80 ফর নো লস। আপনার 170-র মধ্যে আমাদের 60টা উইকেট পড়ে গেছিল। সো আমি আপনাকে এই কথাটা বলছি যে ও ডোমিনেট করে যে অনেকগুলো ম্যাচ জিতে দিয়েছে, যে আপনার মানে পুরা অন্যদের জন্য খেলাটা কমফোর্টেবল করে দিত, অন্যদের জন্য ইজি করে দিত আর কি। সাকিবের তো বললাম, তারপর মাশরাফি তো মনে করেন যে ফার্স্ট দেখলাম যে কোনো বাংলাদেশে একটা বলার যে ফাস্ট বোলিং করে, ও আসার পর মানে মনে হলো যে না একটা থ্রেট যে ব্যাটসম্যানদের জন্য। আগে মনে করেন যে আমাদের কোনো থ্রেট বলার ছিল না, যে হয়তো উইকেটের জন্য বা কিছু সুইংয়ের জন্য উইকেট পেয়ে যেত, বাট হি ওয়াজ থ্রেট, মানে ও আসতো যেমন ভয় লাগিয়ে দিত ব্যাটসম্যানদেরকে। এবং ও তো মনে করেন আর যে বলার আপনার আর্লি উইকেট নিতে পারে, প্রথম স্পেলে উইকেট নিতে পারে, ও সেম ক্যাটাগরি কোয়ালিটি বলার ছিল, তবে ব্যাড লাগ ওর ইনজুরির জন্য। এবং তারপর হলো মুশফিক, দেখতে ছোট বাট এক্সট্রাঅর্ডিনারি ব্যাটসম্যান। ও মনে করেন যেরকম তামিম যেমন ফাস্ট বোলিং অনেক ভালো খেলত, মানে বাট মুশফিক আপনার ফাস্ট বোলিং ভালো খেলে এবং স্পিনও অনেক ভালো খেলে। সো এদের সার্ভিসটা আসলে আমরা মিস করছি। এবং রিয়াদ তো মনে করেন যে সময় মতো কিন্তু জ্বলে উঠতো, যখনই আমাদের দরকার সে কিন্তু তখন আসতো। এবং তারও অনেকগুলো ইনিংস আছে যেগুলো হারা ম্যাচ আমাদেরকে জিতে দিয়েছে। সো এটা তো আমি খেলার কথা বললাম, এবং মানুষ হিসাবে ওরা কিন্তু দে আর ভেরি গুড, ওরা খুব ভালো ছিল। এবং টিম ভালো করার জন্য যা দরকার ওরা কিন্তু তা করেছে, অনেক স্যাক্রিফাইস করেছে। তো আমার মনে হয় না ওদের মানে বাংলাদেশ কোনোদিন ওদেরকে ভুলবে। এবং আমি মনে করি এরকম যদি 5-6 জন যদি আরও এখন থাকতো তাহলে আমরা আরও অনেক সাকসেস হইতাম। ব্যাড লাক কিন্তু ওরকম এখনও মানে 2-1 জন ছাড়া ওরকম প্লেয়ার পাচ্ছি না আর কি। দর্শকদের পার্সপেক্টিভ থেকে একটাই কোশ্চেন, জাস্ট আবেগ কিন্তু আমাদের ক্রিকেটের সবচেয়ে বড় একটা পুঁজি বা মানে কেন্দ্রীভূত করার জায়গা। সেই জায়গা থেকে অ্যাজ এ অভিভাবক, আপনি পরিচালক না, বোর্ডের কেউ না, ক্রিকেটারও নন, তামিমের কাছ থেকে বড়দের দেখেছেন, তামিম সাকিবের সম্পর্ক দেখেছেন। আমাদের দেশের মানুষের কিন্তু সম্পর্কের ফ্যাসিনেশন অনেক বেশি। এই জিনিসটা ভাঙনকে আপনি কিভাবে দেখেন অ্যাজ এ গার্জিয়ান? এটা দেখেন, একটা বন্ধুর সাথে কিন্তু সম্পর্ক আপনার নষ্ট হইতেই পারে, এরকম আপনারও হয়েছে, আমারও হয়েছে, যারা দেখতেছে এটা হয়। বাট এই জিনিসটা যখন মিডিয়াতে গেছে ব্যাপারটা কিন্তু ডিজাস্টার হয়ে গেছে এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য। এটা কিন্তু মিডিয়াতে যাওয়া উচিত হয়নি, যে আপনার কারণ বুলবুলের সাথে আমি 14 বছর ছিলাম, হয়তো অনেক সময় হয়েছে না যে আমি রাগ করছি, আপসেট ছিলাম, কিছুদিন কথা বলি নাই, বা ওর সাথে কথা বলতে আমার ভালো লাগছিল না, এটা কিন্তু মানুষের হয়। তো এই জিনিসটা যদি মিডিয়াতে চলে যেত তাহলে কিন্তু ব্যাপারটা খারাপ হয়ে যেত। তো এটা মিডিয়াতে গিয়ে আসলে পুরো ডিজাস্টার টিমের উপর চলে আসছে, এটা ইয়েতে যাওয়া উচিত হয়নি মিডিয়াতে। এবং এরা কিন্তু অনেক ভালো বন্ধু, এরা সবসময় কিন্তু একসাথে থাকতো। আমি দেখেছি, আমার বাসায় গেছে, আমার ফ্যামিলিতে দাওয়াটাতে তো পুরো ফ্যামিলি নিয়ে আসছে। ওদিন ওর আম্মার সাথে আমার কথা হলো তামিম যখন অসুস্থ। সো এটা কোনো ব্যাপারই না। বাট ব্যাপারটা হচ্ছে কি, মিডিয়াতে গিয়ে ব্যাপারটা অনেক বড় হয়ে গেছে, আর যেটার জন্য সাফার করছে কিন্তু বাংলাদেশ ক্রিকেট, অন্য কেউ না। আপনি চেষ্টা করেছিলেন? তখন ওই সুযোগ ছিল না। যখন আপনার এই জিনিসটা হলো তখন কিন্তু আসলে সুযোগ ছিল না আর কি। বাট এটাও আমি কিন্তু এটা মিডিয়াতে শুনছি, আমি কিন্তু কোনোদিন মানে ওদের যে এটা হয়েছে এটা আমি কিন্তু সারাক্ষণ ছিলাম না ওদের সাথে, আমি কিন্তু কোনোদিন এটা ফিল করিনি যে ওদের মধ্যে ইয়ে আছে। এটা মিডিয়াতে যাওয়ার পর এটা অনেক বড় হয়ে গেছে আর কি। বাট তখন ওই যে টিম চলে গেলো ওয়ার্ল্ড কাপে, তামিম এখানে রয়ে গেল, তারপর আর স্কোপ মানে চান্স পাইনি। চান্স পেলে অবশ্যই করতাম, যেহেতু এটা ম্যাটার তো কান্ট্রির, দেশে। যদি এখনো পুরোপুরি হয়নি, নেক্সট 5-5 ওয়ার্ল্ড কাপে কাকে ইমাজিন করেন আপনার জায়গা থেকে? 5টা তো বলার ডিফিকাল্ট হবে, বাট আমি মনে করি যে ওসব বলারের দিক দিয়ে আসি। আপনার তাসকিন, ও যদি ফিট থাকে ও কিন্তু আপনার
ও অনেক ভালো করবে। হি ইজ দ্য ফার্স্ট গাই যে বলার ম্যান অফ দ্য সিরিজ হয়েছে আপনার বাংলাদেশের এই ইয়েতে। সো হিজ ইমপ্রুভিং লট। সে আছে, মুস্তাফিজ আছে আপনার। তারপর যেহেতু আগে বললাম, আমি একটু চিন্তা করে দেখতে পারতাম, লিটন ইজ গুড। লিটন যেদিন ব্যাটিং করে অনেক ভালো। তারপরে তো আর বাকি আছে যারা ওরা ইয়াং আছে, যেমন হৃদয় আছে, তারপর ইমন, এরা লুকস গুড, বাট সময় আছে এখন, টু আর্লি টু সে। হ্যাঁ, তারপরে আমি মনে করি শান্ত ইজ এ ব্রিলিয়েন্ট প্লেয়ার, বাট প্রমাণ করতে হবে যে পারফর্ম করে। সৌম্যকে আমার খুব ভালো লাগতো, সৌম্য খুব ভালো প্লেয়ার, বাট ওই আপনার কনসিস্টেন্সি ভেরি পুয়ার। যদি ও রেগুলারলি রান করতো তাহলে গ্রেট প্লেয়ার হতো। আপনাদের কাছে সবাই একটা কথা বলেন, দর্শকরা বুঝতে পারে কিনা জানি না, শান্তকে আপনারা ভালো প্লেয়ার বলেন। অনেক আমি সেদিন বাসার সঙ্গে কথা বলছিলাম, অনেক সঙ্গে কথা বলছিলাম, তারা বললো যে বিদেশি যেই কোচই আসে বলে যে নাটুল শান্ত ডিফারেন্ট একটা ক্রিকেটার। শান্ত একটু সোশ্যাল মিডিয়া ট্রল হয়, দেশের মানুষ ভাবে কি ক্রিকেটার, কি ব্যাটসম্যান, তাকে সবসময় নেগেটিভ মন্তব্য হয়। তার মধ্যে কি এমন আছে যেটা আমরা সাধারণ দর্শকরা বুঝি না? না, এটা হয়েছে কি, আপনারা মূল্যায়নটা করতেছেন ইন্টারন্যাশনাল ম্যাচ, ওর ইন্টারন্যাশনাল ম্যাচ। আমরা মূল্যায়ন করছি ওর প্র্যাকটিস, ওর ডোমেস্টিক ক্রিকেট ও কেমন খেলছে, রান করছে, ওর স্ট্যান্ডার্ডটা কী, ওর ফিল্ডিং কেমন, ফিটনেস কেমন, এগুলো সব কিন্তু আমরা জানি। আর যারা দর্শক যারা আছে ওরা স্বাভাবিক মনে করেন যে আমরাও তো অনেক গালি খেয়েছি, ওরা তো ওই আপনার ইন্টারন্যাশনাল ম্যাচটা দেখতেছে। আপনারা সাকিব, তামিম, মুশফিক এদেরকে কখন থেকে চিনেন? যারা দর্শকের কথা বলছে ওরা চিনে ওদের বয়স যখন 20-22 হচ্ছে তখন, বাট ওদেরকে তো আমরা চিনি 15-16 বছর থেকে। ওদেরকে কিন্তু আমরা নার্সিং করতেছি 15-16 বছর থেকে। সো একটা প্লেয়ারের কিন্তু শুধু রান করলে তো হয় না, যে আপনার ওর বিহেভিয়ার, ওর টেকনিক, ওর ফিটনেস, ওর মেন্টাল স্ট্রেংথ, এগুলো সব কিন্তু আমরা খুব ক্লোজলি দেখি। সো ওই হিসাবে আমরা বলছি যে মানে এরকম প্লেয়ার, এবং ওর কিন্তু ফিউচার মানে ভালো। ও যদি আপনার রান করতে পারে ভালো, বাট অনেক ক্ষেত্রে অনেকে হয়তো এই ইয়ের জন্য পারে না, মিডিয়ার জন্য কিন্তু অনেকে অনেক সময় কিন্তু প্রেশারে পড়ে যায়। বাংলাদেশ টিম কিন্তু এখন সবচেয়ে বেশি প্রেশারে পড়ে বিকজ অফ মিডিয়া। ওরা যদি এখন সবচেয়ে ভালো কাজ হবে যদি ওরা মিডিয়া থেকে সরে দাঁড়ায়, তাহলে ওরা ভালো খেলতে পারবে। আদারওয়াইজ মিডিয়া যদি ফলো করে তাহলে ভালো খেলাটা ডিফিকাল্ট হয়ে যাবে। ইন্ডিয়া যে বছর 14তে ওয়ার্ল্ড কাপ যে চ্যাম্পিয়ন হলো, ওরা এক বছর কিন্তু মিডিয়া কোনো কিছু দেখেনি। ধোনি কিন্তু একদম স্ট্রিক্টলি মানা করে দিয়েছিল। সো আপনি ইন্ডিয়ার মতো কোয়ালিটি প্লেয়ার, অনেক উঁচু মানের দল, সচিন ছিল তখন, কোহলি ছিল, সবাই ছিল, তাও ওরা কিন্তু মিডিয়ার কোনো কিছু দেখতো না। সো আপনাকে কিছু জিনিস আছে যে কিছু জিনিসগুলোর থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। সো দর্শকদের দর্শকদের পার্সপেক্টিভ থেকে একটা প্রশ্ন করলাম, সাংবাদিকদের কিন্তু একটা জায়গায় একটু ক্ষোভ আছে যে এই যে এখন ক্লোজ ডোর অনুশীলন হয়, সব কিছু ইজিলি আসলে পারচেস করতে পারে না গণমাধ্যম কর্মী, না যে প্র্যাকটিস হয়, এই জিনিসটা নিয়ে আপনারা আসলে কি ভাবেন? এটা আমি গণমাধ্যম কর্মী হিসেবে আমার একটা প্রশ্ন। প্র্যাকটিস আমি মনে করি এটা ওপেন করে দেওয়া উচিত। প্র্যাকটিস শুনেন, এখন কথা হলো যে আপনার প্র্যাকটিস ভিতরে করেও না করেও তো কোনো লাভ নেই, কারণ আপনার যা হওয়া তা হয়। বাট প্র্যাকটিস আমি মনে করি, যেহেতু জার্নালিজমে তো ব্রেড অ্যান্ড বাটারের ব্যাপার আছে, মনে করেন আপনার জার্নালিজমে আপনার সংসার চলে, আপনার বেতন পান। সো আমার মনে হয় যে এই ফ্যাসিলিটিসগুলো ওদেরকে দেওয়া উচিত। ওরা প্র্যাকটিস, হ্যাঁ আপনি মিটিং করছেন, কি বলছেন, এগুলো ওরা না জানলে হয়। বাট এটাতে আমি পক্ষপাতিত্ব না। আমি যখন ক্রিকেট অপারেশনে ছিলাম, আমি যখন প্র্যাকটিসে ম্যাক্সিমাম সময় কিন্তু আমি ইয়েই করতাম যে সাংবাদিকরা দূর থেকে প্র্যাকটিসটা দেখুক, ভিডিও করুক, যা বাট এইগুলা আমার মনে একটু অতিরিক্ত হচ্ছে। আর আদারগুলো ঠিক আছে, যে আপনি মিটিং করলেন, আপনি ইনডোর ট্রেনিং করলেন, সেটা অন্য কথা। লাস্ট প্রশ্ন আজকে, বাংলাদেশ কবে বিশ্বকাপ জিতবে? এটা তো ডিপেন্ড করছে আপনার আমাদের এই জন্য, বাট ডিফিকাল্ট টু সে। এটা আমি এটা বলতে পারবো না যে কখন জিতবে, বাট এটা বলতে পারি যে আপনার যদি আমরা প্রপার ওয়েতে যদি আমরা কাজ করে যাই, প্রপার ওয়েতে আমরা ফ্যাসিলিটিগুলো দিতে পারি, হয়তো বা আগামী 4-5 বছর আমরা বেশ 4টা টিমের মধ্যে একটা টিম হতে পারবো। কিন্তু তার আগে কিন্তু আমাদেরকে প্রচুর কাজ করতে হবে, প্রচুর প্লেয়ার আনতে হবে। কেন বলছি? এটাও বলতে পারেন যে এই সময় খারাপ খেলছে, আপনারা কীভাবে বললেন। আমি একটা জিনিস বিশ্বাস করি, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই 4টা দেশের মধ্যে সবচেয়ে ট্যালেন্টেড প্লেয়ার কিন্তু বাংলাদেশ।
আমরা যদি খুঁজে বের করে ওদেরকে ভালোভাবে ট্রেন করতে পারি তাহলে কিন্তু বাংলাদেশের সম্ভাবনা আছে, বাট ইটস ডিফিকাল্ট, কিন্তু আমাদেরকে এটা করতেই হবে। চমৎকার লাগলো আপনার সঙ্গে আড্ডা দিয়ে, ইনশাআল্লাহ আপনার ঈদটা ভালো কাটবে। ঈদের জন্য দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান, এটা দিয়ে শেষ করবো আজকে। না, সবাইকে বলবো, সবাইকে তো প্রথমে ঈদ মোবারক বলছি আমি, এবং দোয়া করছি যেন সবাই ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে ঈদটা উদযাপন করুক। নিজেদের সবাই, ম্যাক্সিমাম তো সবাই গ্রামে যায়, ফ্যামিলির সাথে থাকে। আল্লাহ যেন সবাইকে সুস্থভাবে ভালোভাবে যেন ঈদটা করার রহমত দেন। এবং ভেরি ইম্পর্টেন্ট হলো যে আপনার যাতায়াতটা, আপনাদের ম্যাক্সিমাম দেখা যাচ্ছে, আমার এই কথাটা হয়তো নেগেটিভ হচ্ছে, বাট তাও সতর্ক হওয়ার জন্য বলছি যে যখন কোভিড হয়েছিল তখন ওই যে বলতো না যে এতদিন মারা গেছে, মানে প্রতিদিন কতজন মারা যেত, বাট একদিন দেখেছিলাম যে আপনার তখন ঈদের আগে কিন্তু আপনার অ্যাক্সিডেন্টে আপনার প্রায় 170 জনের মতো সারা বাংলাদেশে মারা গেছে। সো আমি সবার কাছে রিকোয়েস্ট করবো যারা গাড়ি চালায় বা গাড়িতে চলবেন সাবধানে যাবেন, সাবধানে বা গিয়ে ঈদটা যেন এনজয় করে এবং আমাদের জন্য দোয়া করবেন।